এমন কি দিন আসবে যে আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে দেখতে হবে, দ্রুত সময় বলতে কালের বিবর্তনে 2-4 বছর কিছু না, যে এখনো বিএনপি জামাত একটা সমঝোতার মধ্যে দিয়ে সংসদে চলছে। আমি সংসদের দিকে তাকাই আর আমি দেখি, আমি প্রশ্ন করি যে এটা তো আওয়ামী লীগ আমলে যেরকম ছিল, আওয়ামী লীগের লোকজন থাকতো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে সংসদে ধর্ণা দেওয়ার জন্য জাতীয় পার্টির লোকজন লাইন ধরে থাকতো, কখনো কখনো পাশে এসে বসতো, কখনো কখনো জাতীয় পার্টির জিএম কাদের বা রওশনের সাথে আপনার শেখ হাসিনার সাথে আলাদা মিটিং করতো, সংসদে মিটিং করতো, প্রধানমন্ত্রী দপ্তরে দেখা করতো। এখন অনেকটা এরকম চলছে না? এই যে সংসদ অধিবেশন বসছে, জামাত ইসলামী জামাতের লোকজন প্রধানমন্ত্রীর সামনে যায়, দেখা টাকা হয়। স্পেশালি আজকে জামাতের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী আলাদা দেখাও দিয়েছেন। এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা যখন আওয়ামী লীগ এসে ঢুকে যাবে, আওয়ামী লীগ যে কোনো ভাবে হোক, তার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক আর না হোক, আওয়ামী লীগ তো ঢুকবে। তার মাজা ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন ওসমান, ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ আগের অবস্থায় নাই। আওয়ামী লীগ চাইলে কিছু একটা করে বসতে পারবে না, কিন্তু ভবিষ্যৎ আমাদের সামনে যে আলোচনা, সে আলোচনায় বলা হচ্ছে যে 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে যে পরিবর্তন, রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এলেও দলটির অভ্যন্তরে শেখ পরিবারের প্রভাব এখন অটুট রয়েছে। আমরা এটা অলরেডি জেনেছি, আমাদেরকে ইন্ডিয়া থেকে সাংবাদিকরা জানিয়েছে, শেখ হাসিনা তার নেতৃত্বে পরিবর্তন তো করছেনই না, করার কোনো চিন্তাও করছেন না। বড়জোর তার ছেলে সজীব অজিত জয়কে মুখপাত্র নিয়োগ করতে পারেন, এবং আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ যাদের প্রতি অ্যালার্জি থাকুক, সমালোচনা থাকুক, এটা ওবায়দুল কাদের বলেন, জাহাঙ্গীর কবির নানক বলেন, বাহাউদ্দিন নাসিম বলেন, তারা তাদের মতো করে দলে এখনো প্রভাবশালী আছেন, এবং তারাও যতদিন বেঁচে আছেন তারাই আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন। 2024 সালে 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর দলটির কার্যক্রম নিষিদ্ধ হলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বার্তা দেওয়ার ক্ষেত্রে তারাই এখনো নেতৃত্ব দিচ্ছেন। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকলেও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে সক্রিয় থাকার চেষ্টা করছেন। দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। শেখ হাসিনা আগের চেয়ে অনেক বেশি ডিরেক্টলি তার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছে। আপনাদের মনে আছে তারেক রহমান যখন লন্ডনে থাকতেন, তারেক রহমান প্রত্যন্ত চরের ইউনিয়নের বিএনপির নেতাকর্মীর সঙ্গে তিনি লন্ডন থেকে ওভার ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম বিভিন্ন কিছুতে তিনি যোগাযোগ করতেন এবং নেতাকর্মীদেরকে নির্দেশনা দিতেন কাজ করার জন্য। শেখ হাসিনা এখন ঠিক ওই পলিসিটাই নিয়েছেন। তিনি একদম তৃণমূলের যারা যারা নেতৃত্ব দেওয়ার মতো তাদের সাথে সরাসরি তিনি যোগাযোগ রাখছেন বলেই বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায়। দেশের বাইরেও, ভেতরেও বাইরে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশনাও দেওয়া হচ্ছে। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা নিয়মিত বিবৃতি ও অডিও বার্তার মাধ্যমে মতামত দিচ্ছেন এবং অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে এখনো পর্যন্ত তাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি বা ভিডিও মাধ্যমে উপস্থিত হতে দেখা যায়নি। এটা একটা টেকনিক, এটা কৌশলগত কারণে ভারতের সাথে হয়তো পরামর্শক্রমে শেখ হাসিনা প্রকাশ্যে আসছেন না, ইভেন ভিডিওও দেখা দিচ্ছেন না। নিশ্চয়ই এটা তার একটা স্ট্রাইকিং পয়েন্ট হিসেবে রেখে দেওয়া হয়েছে। শেখ হাসিনা সারা জীবনই তো আর যতদিন বেঁচে থাকেন তিনি একেবারে এরকম নিজেকে আড়ালে লুকিয়ে রেখে দিবেন, এটা ভাবার কোনো কারণ নেই। সুতরাং আমরা এর আগের দিন বলেছি যে ইন্ডিয়াতে একটা সুরা হতে পারে, ইন্ডিয়ায় দেনদরবার একটা হবে, সেটা সব পক্ষের সাথেই। একইভাবে আওয়ামী লীগ তার মাঠের প্রস্তুতি রাখছে যে যদি নিষেধাজ্ঞা সরকার না তুলে তাহলে সে কি ধরনের অ্যাকশনে যেতে পারে, সেইটার প্রস্তুতি চলছে বলেই পত্রপত্রিকার খবরে বিস্তারিত জানানো হচ্ছে। জামাত এবং এনসিপি বাংলাদেশের মধ্যে আবার নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। কেন হঠাৎ করে আবার ষড়যন্ত্র করছে জামাত এবং এনসিপি? তার প্রথম কারণ হচ্ছে বিএনপির কাছ থেকে যে সকল বিষয় হাসিল করার চেষ্টা করছে জামাত এবং এনসিপি, সে সকল বিষয়ে বিএনপি সায় দিচ্ছে না, এবং জুলাই সনদ, গণভোট, এ সকল বিষয় নিয়েও বিএনপির কোনো গুরুত্ব নাই, এবং তারা এ সকল বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে না জামাত এবং এনসিপির সাথে। এখন হঠাৎ করে বাংলাদেশের ডিপ স্টেট ব্যাপারটা আবার আলোচনায় কেন আসলো, এবং জামাত এবং এনসিপি হঠাৎ করে আবার কেন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, এই সকল বিষয় নিয়ে আজকের আলোচনা, এবং পূর্ণাঙ্গভাবে খুঁটিনাটি বিষয় আমি আপনাদের কাছে এই আলোচনায় ক্লিয়ার করে দিব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, কিছুদিন আগে, এই 2-3 দিন আগেই আসিফ মাহমুদ সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছে আমাদেরকে ডিপ স্টেট 2029 সাল পর্যন্ত
ক্ষমতায় থাকতে বলেছিল শেখ হাসিনার মেয়াদকাল যতদিন ততদিন পর্যন্ত। আমরা কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক সেই কারণে আমরা 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিনে আমরা একটি নির্বাচন দিয়ে দিয়েছি। এটা কি আপনারা আদৌ বিশ্বাস করেন? এটা একেবারে ডাহা মিথ্যা কথা আসিফ মাহমুদের। এরা ক্ষমতায় থাকতে চাওয়ার পরেও তারা 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেনি। কারণ ডক্টর ইউনূসকে যখন প্রধান উপদেষ্টা করা হয় তখন কিন্তু ডক্টর ইউনূসকে বলেই 5 বছর আপনি ক্ষমতায় থাকবেন এটা বলেই ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হয়েছিল। কিন্তু ডক্টর ইউনূস অনেক চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত আসিফ নজরুল এবং এই টোকায় আসিফ মাহমুদ আর অনেক সমন্বয়ক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চেষ্টা করার পরেও নির্বাচন বানচাল করতে পারেনি। ভারতের কূটনীতিক খেলার কাছে পরাস্ত হয়েছে। আমেরিকা শেষ পর্যন্ত রাজি হয়েছে এবং শেষ পর্যন্ত 12 ফেব্রুয়ারি মামু ভাইগনার একটি নির্বাচন হয়েছে। আর সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন বিএনপি ক্ষমতায় আসার পরে জামাত এবং এনসিপি যেটা মনে করেছিল বিএনপিকে প্রেসার ক্রিয়েট করে ব্ল্যাকমেইল করে অনেক কিছু হাসিল করা যাবে এবং বিএনপি জুলাই সনদকে স্বীকৃতি দিবে, গণভোটকে স্বীকৃতি দিবে, সেটা কিছুই হয়নি। বরং জামাত এবং এনসিপিকে কোণঠাসা করে রেখেছে এবং জামাত এবং এনসিপি যত ইনক্লুডেড লোক আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যাংকে এবং বিভিন্ন স্বাস্থ্য খাতে সকল লোকদেরকে বিএনপি একে একে বাহির করে দিচ্ছে। জামাত এবং এনসিপি নামে মাত্র এখন বিরোধী দল থাকলো, কাজে সকল জায়গা থেকে তারা বাইর হয়ে যাচ্ছে। বিএনপি সারা বাংলাদেশের সকল সেক্টর দখল নিয়ে নিচ্ছে এবং ফিউচার প্ল্যান হিসেবে সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটিও কিন্তু বিএনপির একক নিয়ন্ত্রণে নিয়ে ফেলবে। সেই খবরে কিন্তু জামাত এবং এনসিপির কাছে আছে। এই সকল বিষয় বুঝতে পেরে জামাত এবং এনসিপি সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়ার হুমকি দিচ্ছে, ইনিয়ে বিনিয়ে বিভিন্ন বিষয় তুলে আনার হুমকি দিচ্ছে এবং বিএনপি সরকারের পতন করে ফেলবে সেটার হুমকি দিচ্ছে। তার ভিতরে ডিপ স্টেটের সাথেও কিন্তু জামাত এবং এনসিপি আলোচনা চালিয়ে যাচ্ছে। এখন ডিপ স্টেটের কথা হচ্ছে যে 1 মাসের মধ্যে মাত্র সরকার এসেছে, আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে ফেলে দেওয়ার পক্ষে আমরা নই। ডিপ স্টেট কিন্তু জামাত এবং এনসিপি কে সায় দিচ্ছে না। ডিপ স্টেট একটা সুযোগ দিয়েছিল 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তাদেরকে 5 থেকে 10 বছর ক্ষমতায় থাকার জন্য, কিন্তু তারা সেই সুযোগটা লুফে নিতে পারেনি। ইন্ডিয়ার কূটনীতিক খেলার কাছে পরাস্ত হয়েছে। ইন্ডিয়ার কূটনীতিক খেলার কাছেও পরাস্ত হতো না যদি 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ইন্ডিয়ার সাথে একটি সুসম্পর্ক গড়ে তুলতো, যদি দিল্লি না ঢাকা স্লোগান না দিত এবং ইন্ডিয়ার 7 সিস্টার্স দখল করে নিবে, মোদীকে নিয়ে খারাপ কথা না বলতো, তারা ঠিকই ডিপ স্টেটের সাহায্য সহযোগিতা এবং ইন্ডিয়ার নীরবতায় মোটামুটি 5 থেকে 10 বছর ক্ষমতায় থাকতে পারত এবং এনসিপিও আরো অনেক সুসংগঠিত হতে পারত, জামাত আরো জনপ্রিয়তা অর্জন করতে পারত। তারা নিজেদের ভুলের কারণে তারা নিজের পায়ে নিজেরা কুড়াল মেরেছে। তারা 2029 সাল পর্যন্ত ক্ষমতাও থাকতে পারে নাই এবং ভারত কি করেছে, যখন আমেরিকা রাজি হয়নি বাংলাদেশ আওয়ামী লীগকে 12 ফেব্রুয়ারি মামু ভাইগনা নির্বাচন অংশগ্রহণ করতে দিতে, তখন ইন্ডিয়া অপশন বি ব্যবহার করে এই বিএনপির সাথে সম্পর্ক ভালো করে বিএনপিকে সমর্থন দিয়ে 12 ফেব্রুয়ারি মামু ভাইগনা নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় চলে আসে। এভাবে করে এখনো বিএনপির সাথে ভারতের সম্পর্ক ভালো। জামাত এবং এনসিপি কোণঠাসা অবস্থায় আছে। আওয়ামী লীগ এখনো বাংলাদেশে অ্যাক্টিভ রাজনীতির বাইরে এভাবেই করে চলমান আছে। এখন জামাত এবং এনসিপি চিন্তা করছে আমরা যদি ডিপ স্টেটকে আবার রাজি করিয়ে যদি আরেকটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান করতে পারি এবং আবার গণ আন্দোলন তৈরি করতে পারি, তাহলে আবার এটাকে বিপ্লব বলে একেবারে নতুন করে এমন একটি বিপ্লবী সরকার গঠন করে ফেলবো ডিপ স্টেটের সাহায্য সহযোগিতায়, যে একেবারে বাংলাদেশে সেই সরকারটাই শুধু থাকবে একনায়কতন্ত্রের মতো। বাংলাদেশে আর বিএনপি এবং আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না। বাংলাদেশে বিপ্লবী সরকার থাকবে, আর্মি ভেঙে দিব, নতুন করে আমরা আর্মি গঠন করব, মানে ইরানের মতো অবস্থা তৈরি করার একটা প্ল্যানিং তারা করে যাচ্ছে এবং ডিপ স্টেটের সাথে সেই ব্যাপারে কথা বলেছে। ডিপ স্টেট কিন্তু সায় দিচ্ছে না, এটা অনেক রিস্কি, কারণ এটা না হলে সমস্যা আছে অনেক ব্যাপারে, কিন্তু তারপরে রিস্কি ব্যাপারটাই জেনেও জামাত এবং এনসিপি রিস্ক নিবে, কারণ তাদের এখন আর কিছু করার নাই। তারা কখনো জনগণের ভোটে ক্ষমতা এখন তারা বুঝে গিয়েছে, তারা এই সুযোগে আওয়ামী লীগ কোণঠাসা অবস্থায় আছে, বিএনপিকে কুপকাত করে আরেকটা আন্দোলন সংগঠিত করে যে কোনো ইস্যু করে তখন তারা একেবারে আবার একটা বিপ্লব হয়েছে বলে বিপ্লবী সরকার একেবারে গঠন করে ফেলবে, সেদিকে তারা আগাচ্ছে। এভাবেই করে কিন্তু বাংলাদেশে এখন সে লেভেলে খেলা চলছে। অনেকেই বলছি আমরা জামাত হচ্ছে বিএনপির বি টিম এবং জামাতের বি টিম হচ্ছে এনসিপি। ভাই সকল কিছুই সত্য, তারপরও ক্ষমতা আসার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য সকলের কম্পিটিশন চলে।
বিএনপি এখন এককভাবে ক্ষমতা ভোগ করছে, জামাত এবং এনসিপি সেটা মেনে নিতে পারছে না। তাদের কথা হচ্ছে ডিপ স্টেটের সাহায্য সহযোগিতায় ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান আমাদের নেতৃত্ব হয়েছে, আমাদের লোকই যান বেশি দিয়েছে, কিন্তু ক্ষমতা সবচেয়ে বেশি ভোগ করছে এখন বিএনপি। আমাদেরকে যদি ক্ষমতার ভাগ বাটোয়ারা না দেয়, আমরা ঠিকই আরেকটি ষড়যন্ত্রমূলক ডিপ স্টেটকে রাজি করে হলেও আরেকটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান ঘটাবো। ওই গণ অভ্যুত্থানে বিএনপিকে একেবারে মাইনাস করে দিব, আওয়ামী লীগকে যেভাবে মাইনাস করেছি। আমরাই বিপ্লবী সরকার গঠন করে আমরাই আমৃত্যু বাংলাদেশে সরকারটা চালাবো এবং বাংলাদেশ নিয়ন্ত্রণ করব, এই প্ল্যানে তারা আগাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? বিএনপি বুঝেও না বুঝার ভান করে আছে। তারপরে কেন বিএনপি আওয়ামী লীগকে কোণঠাসা করে রেখেছে? আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষেধাজ্ঞা কেন তুলছে না আমি বুঝতে পারছি না। বিএনপি কিন্তু মাইন্ড চিপাই পড়ে যাবে। বিএনপি শুধু ভয় পাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে ফেললে আওয়ামী লীগ ফিরে আসলে তো আমরা একেবারে পটমা গ্রিন হয়ে যাব, আওয়ামী লীগ রাজপথ দখল করে ফেলবে, আমাদের রেজিম চেঞ্জ হয়ে যাবে। আরে ভাই, সে বয়টার চিন্তায় চিন্তায় আপনারা এদিক দিয়ে আরেক জায়গায় পটমা গ্রিন হয়ে যাবেন যদি জামাত এবং এনসিপি টেকনিক্যালি ভাবে রাজপথে নেমে আপনাদেরকে খাই দেয়। আওয়ামী লীগও চাইবে বিএনপি কে খাই দেয়। জামাত এবং এনসিপি টিকে গেলে আমরা আবার ফিরতে পারবো, তখন বিএনপি আমাদেরকে স্পেস দিবে, আমরা বিএনপি এক হয়ে ওই জামাত এবং এনসিপি কে খেলে দিতে পারবো। এখন বাংলাদেশে কেউ কারো বন্ধু না, সবাই ক্ষমতার লড়াইয়ে এখন যুদ্ধ করে যাচ্ছে। যার খেলা যত শক্ত হবে সেই বিজয়ী হবে, এটাই হচ্ছে কথা। এই টিম বি টিম সি টিম বলতে কিছু নেই, কিন্তু এটা সত্য 100% যে জামাতের অনেকগুলা এ টিম বি টিম সি টিম ডি টিম আছে, ওগুলো কিন্তু রিয়েলি ভাবে ওরা জামাত শিবিরের কর্মী, এটা সত্য। কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের বি টিম সি টিম বলতে কিছু নাই, কারণ তারা এত বড় সংগঠন, এদের আবার বি টিম সি টিম করার কি দরকার? কিন্তু জামাতের দরকার আছে, কারণ তারা গুপ্ত না থাকলে শিবিরকে জনগণ পছন্দ করে না, জামাতকে পছন্দ করে না। তাই গুপ্ত থেকে এনসিপি বানিয়েছে, গুপ্ত থেকে আপ বাংলাদেশ বানিয়েছে, গুপ্ত থেকে ইনকেলাব মঞ্চ বানিয়েছে, এরকম গুপ্ত থেকে আরো অনেক সংগঠন বানিয়ে রেখেছে যাতে জনগণের সিম্পেথি পাওয়া যায়। জামাত ইসলামী আগাচ্ছে, এনসিপি এটক এগুলো একসাথে আগাচ্ছে আরেকটি ষড়যন্ত্রমূলক গণ আন্দোলন তৈরি করার জন্য, যাতে তারা একেবারে বিপ্লবী সরকার গঠন করতে পারে। বিএনপি আগাচ্ছে আওয়ামী লীগকে কোণঠাসা রেখে, জামাতকে চাপে রেখে তারা বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আর আওয়ামী লীগ চেষ্টা করছে তারা যে কোনো মূল্যে সংগঠিত রাজপথে নেমে তাদের দাবি আদায় করার জন্য। তিন দলের তিন প্রধানের তিন চিন্তা, এভাবে করে বাংলাদেশের রাজনীতি এখন চলছে। দেখা যাক কয়েক মাসের মধ্যে বাংলাদেশে কি ঘটে এবং কিছু বছরের মধ্যে বাংলাদেশে কার দাবদাবা, কোন রাজনৈতিক দলের দাবদাবা বেশি থাকে। আশা করছি সেজন্য আমাদের আরো কিছু মাস কিছু বছর অপেক্ষা করতে হবে। অতিষ্ঠ হলে হবে না, হতাশাগ্রস্ত হলে হবে না, এবং আমাদেরকে মনমরা হয়ে চুপচাপ বসে থাকলে হবে না। এটাই আমাদের মাথায় রেখে রাজনীতি করতে হবে। এটাই হচ্ছে রাজনীতির সবচেয়ে সৌন্দর্য এবং এটাই হচ্ছে রাজনীতির সবচেয়ে খারাপ দিক। আশা করছি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্ট করতে পারেন এই ভিডিওতে, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব।